সে যদি ভাবতো যে এটা আমার হচ্ছে কি বোন, তাহলে সে চাকরি চলে গেলেও তাকে সাসপেন্ড করলে বলতো, কারণ আপনি জানেন বেআইনি অর্ডার মানতে বাধ্য নয়। কারণটা হচ্ছে ইনস্ট্রাকশন হচ্ছে যেভাবে ডেড বডি যদি না পুড়িয়ে দাও, ওখান থেকে এভিডেন্সটা সব পেয়ে যাবে। আপনি বলুন, মা চিৎকার করছে যে আমার ডেড বডিটা আমার সন্তানকে দিন। নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আরজি করের তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত কিন্তু নাটকীয় মোড় নিয়েছে। এই ঘটনাটি প্রথম থেকে যিনি নজর করছেন এবং তিনি প্রথম থেকেই যে অনুমানগুলো দিয়ে চলেছিলেন, সেই প্রাক্তন পুলিশ অফিসার অরিন্দম আচার্য আজকে আমাদের এই অনুষ্ঠানের অতিথি। আপনারা জানেন এই চ্যানেলে তিনি এসে এর আগেই কিন্তু তিনি তার যে মূল্যবান পর্যবেক্ষণ যেগুলো দিয়েছিলেন, প্রায় সেরকমভাবেই তদন্ত কিন্তু সেই দিশাতে চলেছে এবং সেই ভিডিওটাও আপনারা দেখবেন। আমি আপনাদের কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, যেটা প্রায় 1.25 লক্ষ মানুষ দেখেছেন। অরিন্দম, আপনাকে প্রথমেই আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে। আপনি যেরকম প্রথম দিন থেকে যে পর্যবেক্ষণ জানাচ্ছিলেন যে এই হত্যাকাণ্ডের সম্পর্কে, এখন আমরা দেখতে পাচ্ছি সিবিআই কিন্তু তদন্তটাকে ঠিক সেই রকম দিশাতেই নিয়ে চলেছে। সেই জন্যে আমার মনে হলো যে আপনার কাছ থেকে মূল্যবান মতামত নেওয়া দরকার। কারণ গতকাল রাত্রিরে কলকাতা পুলিশের টালা থানার ওসি তাকে সিবিআই গ্রেপ্তার করেছে এই খুনের মামলায়, এবং তার সঙ্গে গ্রেপ্তার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যিনি আগেই একটা অন্য মামলা আরজি করের করাপশনের তদন্তে গ্রেপ্তার হয়েছিলেন, সিবিআইয়ের কাস্টডিতেই ছিলেন, কিন্তু এই খুনের মামলাতেও তাকে গ্রেপ্তার করা হলো। এই মামলাটা প্রথম থেকে আপনি যে পর্যবেক্ষণ করছিলেন তাতে আপনি প্রথম থেকেই বলছিলেন যে সঞ্জয় রায়, যাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, সেই একমাত্র কালপ্রিট নয়, সেই একমাত্র অভিযুক্ত নয়। এর পেছনে একটা বড় চক্রান্তের কিন্তু আভাস আপনি প্রথম দিন ওখানে ঘটনাস্থলে উপস্থলে গিয়েই আপনি কিন্তু আমাদের চ্যানেলে জানিয়েছিলেন। এখন আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন কলকাতা পুলিশের এই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারির পরে এবং সন্দীপ ঘোষের গ্রেপ্তারির পরে? সুব্রত বাবু, অসংখ্য ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার চ্যানেলে এই অনুষ্ঠানগুলো যারা দেখেন, আমার মনে হয় তারা খুব সেন্সিটিভ এবং তারা পজিটিভ সাইডটা ভালো বোঝে, নেগেটিভ সাইডটা ভালো বোঝে। আমার খুব ভালো লাগে, কিছু কিছু কমেন্টস আমি দেখি, আমাকে অনেকে ফোন করেন। এবার আপনাকে বলি, আমি কিন্তু প্রথম বলে আসছি, 10 তারিখ থেকে বলে আসছি, দিস ইজ প্রিপ্ল্যান্ড অ্যান্ড লার্জার কনস্পিরেসি। এবং এই কনস্পিরেসিটা একার দ্বারা হয়নি, এটা কিন্তু এর সাথে কিন্তু অনেকে জড়িত। গত পরশু দিনের আগের দিনে আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর গিয়েছিল জেনিভা। সেই জেনিভাতে যেভাবে ওনাকে ঘিরে ধরেছে মানুষ, কি ইউ হ্যাভ কাম হিয়ার টু অ্যাটেন্ড দ্য পিস মিটিং, তা তুমি আমাদের বলো হোয়াট হ্যাপেন্ড ইন ওয়েস্ট বেঙ্গল, হোয়াই ইউ আর সাইলেন্ট। কিন্তু উনি উত্তর দিয়েছেন 15ই আগস্টের কথা। এবার আপনাকে বলি, গতকাল রাত 2:30টা পর্যন্ত আমাকে জাগতে হয়েছে বিভিন্ন জায়গা থেকে। আপনি দেখে নেবেন উইকিপিডিয়া এবং গুগলসে একটা মার্কস পড়েছে, আমি এটা একটু পড়ে শোনাচ্ছি, দর্শকরা শুনতে বুঝতে পারবেন যে দিস ইজ পারহ্যাপস দ্য ফার্স্ট টাইম that a Calcutta police officer in charge has been arrested by CBI. Officer in charge Avij Mondol's role had come under the scanner. Questions were raised about the delay in registration of General Diary number 542 and formal registration of the FIR of Tala PS case number 512 in the rape and murder case. এটা সব বলে দিয়েছে, সব। এবার আপনি আমাকে বলবেন, আমি দর্শকদের জন্য একটুখানি আপনি যদি এটা একটু বাংলা করেও বুঝিয়ে দেন, যে যেটা বলছেন আপনি, যে এই প্রথম কলকাতা পুলিশের একজন থানার একজন অফিসার, দায়িত্বশীল অফিসার, যিনি এই ধরনের কেসে গ্রেপ্তার হলেন, রেপ এবং মার্ডার কেসে, এই প্রথম কথাটা, এই প্রথম ফার্স্ট টাইম বলেছেন বোধহয় আপনার ইয়েতে। হ্যাঁ, মানে ডাক্তার উনি বলতে চাচ্ছি যে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স এবং ডিলে অফ এফআইআর কেন বলেছে আপনি আমাকে বলি, আরো ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, মারা যাচ্ছে ডিক্লেয়ার করেছে 3টে থেকে 6টার মধ্যে, ভোর ইউটিকে স্টার্ট করেছে 1:45 ক্যালকাটা পুলিশ, এই তালা থানা। আচ্ছা, তারপরে দেখুন আপনাকে বলি, ডেড বডি রেজিস্টার করাবার পরে এফআইআর হচ্ছে 11:45-এ। সুব্রত বাবু, আমি বলছি যে আমি কি বলবো, এত বড় অন্যায়, এত বড় একটা অফিসার ইনচার্জ, আপনি জানেন যে ইন্সপেক্টর অফ পুলিশ,
আপনি দীর্ঘদিন ধরে এরকম ক্রাইম কেসে আপনি আপনি কাজ করেছেন, এরকম আপনার মনে হয় কি আপনি যদি ওখানে থাকতেন আপনি ফার্স্ট কি করতেন? আপনি যদি না 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 না, অসম্ভব ব্যাপার। প্রথম কথা হচ্ছে কি, আমি যদি জেনে যাই মাল্টিপল ইনজুরি, হ্যাঁ আমি যদি জেনে যাই যে এই মেয়েটার বাসস্থান কোথায়, আমি যদি জেনে যাই যে এর বাড়ি কোথায়, তাকে এইভাবে ব্লিডিং, এত ব্লিডিং হচ্ছে চতুর্দিকে, আমি ফার্স্ট মার্ডারকে স্টার্ট করবো। মার্ডারকে স্টার্ট করে আমি লোক পাঠাবো, তার বাড়ি থেকে লোক নিয়ে আসবো, অন হিউম্যানিক্যাল গ্রাউন্ড তাকে আইডেন্টিফাই করাবো। দেখুন, আপনাকে প্রথম বলছি যে কথা, খুব আমার খারাপ লাগছে, বিশ্বাস করুন, কি কি করেছে কাণ্ডটা দেখুন। আজকে যে পোস্টমর্টম আপনাকে প্রথম থেকে বলেছি, প্রথম থেকে যেটা সুপ্রিম কোর্ট ধরেছে, যে তুমি আনন্যাচারাল ডেথ ডিক্লেয়ার করার পরে শ্রোতালটা কি করে করবে। ওখানে দেখুন চালান এবং সিসিটা, চালান এবং সিসিটা, আমরা যারা চাকরি করেছি, চালান এবং সিসির সাথে করোবরেট করে কি কি মাল যাচ্ছে, কি সিজড হয়েছে এবং কে নিয়ে যাচ্ছে, তার ডেডিকেশন কি, এগুলো সমস্ত লিখতে হয়। তাড়াহুড়া করার জন্য সমস্ত ভুলে ভর্তি করে দিচ্ছে, কারণ আমাকে তাড়াতাড়ি করে করতে হবে। এবার আরো শুনুন, আমার সবচেয়ে সুব্রত বাবু খুব খারাপ লাগে, যারা দর্শক কিন্তু একটু শুনে রাখুন, পোস্টমর্টম রিপোর্টে কি কথাটা লিখেছে। লিখেছে যে আননোন মিসক্রিয়েন্টস, এ দেখুন মিসক্রিয়েন্টস বলছে, কমিটেড উইলফুল রেপ, উইলফুল রেপ। আমি তীব্র প্রতিবাদ করি, আমি আমার বোন হিসাবে বলছি, ও যে উইলফুল মানে কনসেন্ট দিয়েছে তুমি আমাকে ধর্ষণ করো। আবার বলছি আনফোন মিসক্রিয়েন্টস কমিটেড উইলফুল রেপ ইন উইথ মার্ডার। এটা আমি দেখলাম, একটা বিখ্যাত একটা পত্রিকায় ওটা একদম পুরো ডিটেলস লিখেছে। আচ্ছা আপনি আমাকে বলুন, যদি তাই হয়, আপনারা আজকে, আমিও তো আমাকেও তো সাধারণ মানুষ বলছিল যে এতদিন কেন অ্যারেস্ট হচ্ছে, ঠিকই তো, আজকে যদি ডেপুটি সুপার কেসটা না করতো তাহলে তো আজকে এই ন্যাকেটটা বেরোতো না, দুর্নীতির এত বিশাল ব্যাপারটা। কিন্তু সিবিআই তো অ্যারেস্ট করতে পারেনি, ইবিআই অ্যারেস্ট করেছে, গতকালকে শোন অ্যারেস্ট দেখিয়েছে। এবং শোন অ্যারেস্ট কিভাবে হয় জানেন আপনি? শোন অ্যারেস্ট হয় এবং তাকে নিয়ে যাবে 100% নিয়ে যাবে পিসি নেওয়ার জন্য। এখন নতুন আইন হয়েছে, আপনি পিসি 15 দিন নয়, আপনি 60 ডেজ দিতে পারেন, কিন্তু এটা ইউজফুল লাগবে। আবার এবার দেখবেন ওখান থেকে নিয়ে আসার পরে এই যে অ্যারেস্টটা হলো, আমি আপনাকে একটু বলে দিই। সেদিন থেকে আমি বলে আসছিলাম যে কল ডিটেলস রিপোর্ট, আপনি জানেন টাওয়ার লোকেশনটা আমি আপনাকে বলেছিলাম, ইটস সো ভাইটাল। টাওয়ার লোকেশন থেকে শুরু করে, চ্যাটিং থেকে শুরু করে, এই আপনি কি জানেন এই সন্দীপ ঘোষ একটা প্রমাণ করেছিল যে বারুইপুর নাকি নার্সিং হোমে কি করেছে না করেছে। দেখুন আজকে টাওয়ার লোকেশন থেকে ধরা পড়ে গেল, এবং ইন কনসাল্টিং উইথ দ্য ড্রাইভার অফ সন্দীপ ঘোষ, সে বলছে যে ওই দিন ও ছিল না, ও ছিল আরজিকর হসপিটালের আশেপাশে। দেখুন আজকে টাওয়ার এসে প্রমাণিত হয়ে গেছে যে ওইখানে সে ছিল। কেন? আরো মারাত্মক যেটা হয়েছে, সে বাবা আজকে ওসি টাওয়ার সাথে আজকে খুব সুন্দর কয়েকবার কথা বলেছে। এই যে টাইমটা, এই যে প্লেস অফ অকারেন্স, এই যে আজকে ঘটনা হওয়ার পরে, এইগুলো হচ্ছে কি বলুন তো, তথ্যসূত্র। এটা হচ্ছে করোবোরেটিভ এভিডেন্স। করোবোরেটিভ এভিডেন্স মানে আপনি জানেন যে ও যে কথাটা বলেছিল বারুইপুরে, অ্যালিবাই দিচ্ছিল, এটাকে বলে অ্যালিবাই, যে আজকে বারুইপুরে বলছিল, এটা কিন্তু আজকে টোটালি এগেনস্টে যাবে। কিন্তু আপনাকে আরেকটা কথা ভাবতে হবে, এই যে আজকে টালা থানার ওসির কনস্পিরেসি এবং প্ল্যান্ড ওয়াইজ এগুলো করেছে, এবং যে আজকে যে সিডিআর থেকে যেগুলো পেয়েছে, এর সাথে আরো অনেকে জড়িয়ে যাবে। আপনি দেখে নেবেন, অনেক সাথে জড়িয়ে যাবে, 100% জড়িয়ে যাবে। কে জড়াবে, আপনার আইপিএস জড়াবে আমি বলবো না, কিন্তু জড়াবেই, কারণ এটা প্রি প্ল্যান্ড ওয়াইজ। আজকে যে এভিডেন্সটা, আজকে কি লজ্জাজনক ভাবে বলছে, এভিডেন্স গুলো সরিয়েছে না তা নয়, আমার চোখ দিয়ে জল এসে যাচ্ছে যে মা তার সন্তানকে ডেড বডি পড়াবার জন্য, আজকে আমরা লিখি টু হুম ইট মে বি কনসার্ন, ডেড বডিটা কাকে দেওয়া হবে, আমরা লিখি যে ডেড বডি অমুক, আধার কার্ড দিয়ে, যে আফটার পোস্টমর্টমের জন্য তাকে তোমরা এই জন্য ওকে হ্যান্ড ওভার করো। আচ্ছা আপনি আমাকে বলুন তো, মা কি তার ডেড বডিটা পাবে না? বাবা কি তার ডেড বডিটা পাবে না? আজকে স্কট করে নিয়ে যাচ্ছে, মানুষ চিৎকার করছে যে বোনের আজকে ডেড বডি নিয়ে যাচ্ছে, তিলক তোমার ডেড বডি নিয়ে যাচ্ছে, আপনারা রাখুন, দারুন, ঘেরাও করে। কি লজ্জাজনক ঘটনা! আজকে জেনিভা থেকে সাদে প্রতিবাদটা এসছে। আপনি আমাকে বলুন যে আজকে ডেড বডি, আপনি জানেন আমিও বহু, আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, বোন মারা গেছে, বন্ধু মারা গেছে, ডেড বডি পোড়াবার সময় চালানে আপনাকে টাকাটা জমা দিতে হয়। যে ব্যক্তি ডেড বডিটা নিচ্ছে তার থেকে টাকাটা নিতে হয়। আজকে দেখুন কোন ভূতে দিয়েছে, কোন ভূতে টাকাটা জমা দিল, কারণ ওখানে হচ্ছে গিয়ে পুরো এভিডেন্স যাচ্ছে আজকে না পায়, যেটা এসওপি আমি বলছি। আজকে আমি বল স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেমের মাধ্যমে যে দাঁত থেকে যে বের করেছি, এটা নির্ভয়া কাণ্ডে 2012 সালে মিস্টার সিং বের করেছিলেন, একটা তদন্তে বের করে দিয়েছিলেন, যার জন্য ফাঁসি হচ্ছে আর ইমুক হচ্ছে।
আজকে দেখুন যাতে এগুলো না পায়, আজকে এভিডেন্সটা যাতে না পায় তার জন্য আজকে পুড়িয়ে দিল। এর মতো অপরাধ এদের আজকে জনসমক্ষে, আমি বলছি জনসমক্ষে আজকে এলাকায় আজকে ইডেন গার্ডেনে ফাঁসি দেওয়া দরকার। কেন? আগামী দিন কিন্তু তারা রেকটিফাই হবে না। এই কারণে বলছি, আপনি দেখুন আজকে মুর্শিদাবাদে একজন পুলিশ ইউনিফর্ম পরে আজকে জন্মদিন পালন করছে। আপনি দেখুন ডায়মন্ড হারবারে আজকে বিচারক যিনি আজকে ডিস্ট্রিক্ট জাজ, উনি আজকে আপিল করছেন হাইকোর্টে যে আমাদের এখানে অত্যাচার করছে আন্ডার দ্য গাইডেন্স অফ পুলিশ সাব ইন্সপেক্টর। আপনি ভাবুন যে কোন জায়গাটা বিচারকরা পর্যন্ত আজকে। অরিন্দম, আমি আপনার কাছে একটা প্রশ্ন করব, একটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে। সেটা হচ্ছে, আগে তদন্তটা প্রথমে কলকাতা পুলিশ যখন বলেছিল, সাধারণ মানুষের পারসেপশন অন্যরকম ছিল, কিন্তু কলকাতা পুলিশ বলেছিল আমরা একদম ঠিকঠাক আমরা তদন্ত করেছি, এবং কলকাতা পুলিশের কমিশনার পরবর্তীকালেও বলেছিলেন যে আমরা একদম ঠিক তদন্ত করেছি, কোথাও কোনো রকম গাফিলতি হয়নি বা কাউকে আড়াল করার চেষ্টা করা হয়নি, ধামাচাপারও দেওয়ার চেষ্টা হয়নি কিছু। পরবর্তীকালে দেখা গেল কলকাতা পুলিশ যাকে শুধুমাত্র অ্যারেস্ট করেছে, সেই কলকাতা পুলিশেরই একজন পদস্থ অফিসারকে গ্রেপ্তার করলো সিবিআই। এর ফলে কি পুরো যে ঘটনাটা কলকাতা পুলিশ যেটা বলতে চাইছিল যে এই রেপ এবং মার্ডারের সঙ্গে যুক্ত যে লোকটির কথা বলেছিল যে সঞ্জয় রায়, সেই মামলাটাই কি একটু অন্যদিকে ঘুরে গেল? মামলাটা কি অন্যদিকে চলে গেল? আমি দেখেছি আজকে গতকালকার থেকে এই বাইকটা দেখাচ্ছে যে উনি 100% স্যাটিসফাইড যে অ্যারেস্ট হয়েছে। আমি ওনার বিপক্ষে কিছু বলি না, কারণ আমি আপনি মামলাটা বলুন, আপনি মামলাটা কি ঘুরে গেল কিনা আপনার অভিজ্ঞতা। আমি মানুষের কথাটা বলছি যে ক্যালকাটা পুলিশ যে আজকে 9, 10, 11, 12, 13 কিচ্ছু করেনি। আমি বলছি কিচ্ছু করেনি। অন দ্য কন্ট্রারি আই উইল সে যে তাদের আজকে এভিডেন্সটাকে ধ্বংস করার জন্য আজকে সমস্ত রকম প্রকল্প করেছে। মা দুর্গার চোখ আঁকার জন্য যেমন শুদ্ধ পবিত্র মানসিকতা নিয়ে চোখটা আঁকে, এরাও কিন্তু আজকে এভিডেন্সটাকে লোপাট করার জন্য আজকে কিন্তু সেই কনস্পিরেসিটা করে ফেলেছে কি সুন্দর ভাবে। এবার আপনাকে বলি সুব্রত বাবু, আপনি একটা উত্তর দিন তো। ট্রাফিক পুলিশ আজকে যদি আপনি সিগন্যাল লাল থাকলে ক্রস করে সাথে সাথে ফাইন করে দিচ্ছে, আইন ভাঙছে। আপনি আমাকে বলুন যে 144 ডিক্লেয়ার করার সন্দেশখালীতে এক্স চিফ জাস্টিস এবং ডিজি কে পর্যন্ত অ্যারেস্ট করে দিচ্ছে, 144 টিভি ব্যাক করেছে, এটা আইন। আচ্ছা, একটা মার্ডার কেস তদন্ত করছে রাত 11:50 একটা কেস করেছে, এটা কোনো আইন নেই? এটা আইনের জন্য যারা আইন বেআইনি করেছে তাদের অ্যারেস্ট করবে না কলকাতা পুলিশ? আজকে কেন করলো না? তুমি আজকে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত যাকে অ্যারেস্ট করেছে সিভিক পুলিশ, আমি আপনাকে আবার বলে দিচ্ছি যে সিভিক পুলিশ অ্যারেস্ট হচ্ছে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেস্ট। কারণ 10 তারিখে যে আজকে আরজিকর হসপিটালে ডাক্তাররা বলেছিল, একদম সত্য কথা বলছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে পলিগ্রাফি টেস্টে, যেটা আমি পেপারে পড়লাম, সে বলছে আমি গিয়ে দেখছি মার্ডার। এখন দেখতে পাচ্ছি যে ইনজেক্ট করা হয়েছে তার ভেজাইনাতে আজকে, মানে আমি বলতে চাচ্ছি সিমেন্টটা মানে বীর্যটাকে দেখি, মনে রাখবেন ক্রিয়েটেড আর হচ্ছে ন্যাচারালের মধ্যে অনেক ডিফারেন্স। আজকে যে সিবিআই এই যে কোটা কালেক্ট করে আজকে এইমস এ সিএফএসএল কে পাঠিয়ে দিয়েছে, ওখানে কিন্তু সুব্রত বাবু ধরা পড়ে যাবে হোয়েদার ইট হ্যাজ বিন ক্রিয়েটেড, এটা কি তৈরি করা হয়েছে ইনজেক্ট করে, তার সিমেন্টটা পাঠানো হয়েছে নাকি ন্যাচারাল। কারণ আমরা আপনাকে আবার বলছি এটা কিন্তু একার দ্বারা সম্ভব নয়। আমি আবার আপনাকে বলছি যে এটা কিন্তু কনস্পায়ার্ড টুগেদার মার্ডার হয়েছে, একা করেনি। আপনাকে আবার বলছি যে 10 তারিখে ইন ভিউ অফ ভেরি ইমার্জেন্ট সিচুয়েশন সন্দীপ ঘোষ যখন নাকি আজকে প্রিন্সিপাল সেক্রেটারিকে বলছে এটা ভেঙে দেওয়ার জন্য, যে জায়গাটা ভাঙা হয়েছে সেই জায়গাটা ওই যারা মার্ডার করেছে, যারা রেপ করেছে, যারা ইনভলভ, তারা পেছনে যে হাত ধুয়েছে মনে করেছে আরে ওখানে তো আজকে এভিডেন্স পেয়ে যাবে, ওটা ভেঙে দেওয়া হয়েছে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে টাইম টু টাইম সুপ্রিম কোর্টে যে জিনিসগুলো আজকে পড়াতে হয়েছে, কি আপনি দেখুন প্রত্যেকটা বলেছে যে সিসিটা ধরেছে, এই যে আজকে চালানটা ধরেছে, যথার্থ ধরেছে, তার মধ্যে নাম নেই, কিছু নেই, তুই পাঠিয়ে দিলে ডেড বডি। আরেকটা আমি বলছি, যারা পুলিশ অফিসার যারা ধরছেন, যারা এই প্রোগ্রামটা দেখছেন, শুনে রাখুন, ট্রায়ালে না গেলে শিক্ষা হয় না। এই যে ডেড বডিটা যে কনস্টেবল যে নিয়ে গেছে, তাকে কিন্তু ওখানে রিমেন থাকতে হবে, প্রেজেন্ট থাকতে হবে। যে পোস্টমর্টম করছে তাকে আইডেন্টিফাই করতে হবে যেটা তিলোত্তমার দেহ, এবং তাকে কিন্তু লিখতে হবে যে ডিউরিং পোস্টমর্টম টিল কমপ্লিশন দ্য আইডেন্টিফাইং অফিসার উইল রিমেন প্রেজেন্ট। যদি না থাকে তাহলে ট্রায়ালে বলে দেবে যে এই ডেড বডি সেই বডি নয়, কারণ প্রমাণ করবে যে সেই কনস্টেবল অফিসার ছিল না। দেখুন এই পয়েন্টে কিন্তু আজকে অ্যাকুইটেড হয়ে যাবে।
অতএব অত সোজা নয়, আইনটা অত সোজা নয়, কারণ আমরা অনেক তদন্ত করেছি, এগুলো আমরা শিখেছি যে এই পয়েন্টগুলো তোমাদেরকে রাখতে হবে। কনস্টেবলকে সিসিতে লিখতে হবে যে তুমি কি কাজে যাচ্ছ, এবং ডাকতে লিখে দিতে হবে যে তুমি ওখানে যতক্ষণ পর্যন্ত পোস্টমর্টম কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত তুমি ওখানে হাজির থাকবে। করেছে ওখানে? আপনি আমাকে বলুন করেছে? এবার শেষ করছি আরেকটা কথা, খুব ভাইটাল কথা শুনুন। এই যে 10 তারিখে যখন ঘরটা ভাঙে, আপনি দেখবেন ওখানে পুলিশ ছিল, দেখেছেন? পুলিশ কনস্টেবল ছিল ওখানে বসে। এইখানে আমি বলবো সিবিআই অফিসারদের যে আপনারা দয়া করে একটু সিসিটা দেখুন, কমেন্ট সার্টিফিকেট, যে অফিসার ইনচার্জ টালা পুলিশ হোক যাই হোক, তাকে সিসিতে কি ইনস্ট্রাকশন দিয়েছিল। তাকে কি ইনস্ট্রাকশন দিয়েছিল যে অভিক দে এন্ড আদার্স যখন আসবে ইউ এক্সটেন্ড কোঅপারেশন, ওরা ঢুকে যাবে? কি করে আজকে ইনস্ট্রাকশন দিয়েছিল যে তুমি ওখানে গার্ড দাও? নিশ্চয়ই এরকম একটা ইনস্ট্রাকশন দিয়েছিল। কিন্তু পুলিশ থাকা সত্ত্বেও আজকে কি করে অভিক দিয়ে সাথে রম করে শুরু করে মিস্টার সোম সব ঢুকে গেল, এবং ঢুকেছে কারা দেখুন। তারা হচ্ছে সব জানে যে কি করে আজকে এভিডেন্স সরিয়ে দিতে হয়। এটা কি, এটা একটা নক্কারজনক ঘটনা। আজকে ডাক্তাররা যে ডিমান্ডটা করছে, উই ওয়ান্ট জাস্টিস, এই জাস্টিসটা আজকে ক্যালকাটা পুলিশ ইজিলি দিতে পারতো, ইজিলি দিতে পারতো। আজকে অফিসার ইনচার্জ আজকে টালা থানা, সে আমার কলিগ হতে পারে, কিন্তু ও যে ঘৃণ্য অপরাধ করেছে, আমি মনে করে থাকি একটা এক্সাম্পল দাঁড় করানো দরকার। কারণ কলকাতার ইতিহাসে এইরকম নক্কারজনক ঘটনা, এত বড় একটা মার্ডার হয়েছে, এত বড় একটা রেপ হয়েছে কনস্পায়ার টুগেদার, এত বড় একটা দুর্নীতি হয়েছে, তাকে আড়াল করার জন্য যে অফিসার ইনচার্জ ইন কনসাল্টিং এন্ড কনাইভেন্স অফ সন্দীপ ঘোষ যে এটা করেছে, এটা ঘৃণ্য অপরাধ। এই অপরাধে কিন্তু শাস্তি তার পেতেই হবে, এবং জনগণ কিন্তু ছাড়বে না। আজকে দেখছেন জুতো দিয়ে কি করছে, একটা অফিসার ইনচার্জ ডেজিগনেটেড ইন্সপেক্টর যাচ্ছে, তাকে জুতো দিয়ে কি করছে কারা? ওরা কি আজকে পলিটিক্যাল পার্টি? মানুষ করছে। আজকে 8 বছর থেকে 94 বছরের যে মানুষগুলো আজকে প্রতিবাদ করছে, তারা কি আজকে পলিটিক্যাল শেডে আছে? এটা হচ্ছে জনতা, মানুষ আজকে রেগে গেছে, চতুর্দিকে মানুষ একটা রেগে গেছে। সুব্রত বাবু, আমি আপনাকে একটা লাস্ট কথা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি খুব শ্রদ্ধা করি। উনি যখন এসেছিলেন, আজকে আমার 10 কোটি মানুষের মধ্যে 4 থেকে 5 কোটি মানুষ ভোট দিয়েছিল, আশীর্বাদ করেছিল, প্রাণ ভরা আশীর্বাদ করেছিল, কিন্তু তারা ছিল 18 বছরের উপরে। কিন্তু আজকে দেখুন যে মানুষগুলোর প্রতিবাদ করছে, আজকে তারা কিন্তু 18 বছরের নয়, তারা কিন্তু 8 থেকে 94 বছর। এবং শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, আজকে কিন্তু ভারত থেকে শুরু করে বিদেশ। তাহলে এই কাউন্টটা যদি আপনি করেন, তাহলে আপনি দেখবেন যে তার 3 গুণ বেরিয়ে গেছে, যে তাকে আজকে আশীর্বাদ নয়, প্রাণ ভরা অভিশাপ দিচ্ছে যে তুমি আজকে থাকতে, তোমাকে আমরা এত শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু তোমাকে আজকে কিছু পুলিশ অফিসার মিসগাইডেড করছে, কিন্তু তুমি ধরতে পারলে না কেন? কেন আজকে এই পুলিশ অফিসারদের 5 দিন ধরে, এবং উনি বলেছিলেন শুধু এই সিভিক নয়, ইনসাইড অফ আরজিকর হসপিটালে যারা আছে তাদেরকেও ধরতে বলেছি। ছি ছি ছি, এটা কিন্তু ভাষা নেই। অরিন্দম দা, একটা প্রশ্ন, আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে রয়েছে, সেটা হচ্ছে যে একজন, আপনি প্রথমেই বললেন যে এরকম ঘটনা কলকাতা পুলিশের কোনো অফিসার, একজন পদস্থ অফিসারের এর আগে এরকম অভিযোগে গ্রেপ্তার হয়নি। এটা একটা খুব নজিরবিহীন গ্রেপ্তার বলা যেতে পারে। আমার প্রশ্নটা হচ্ছে যে এরকম কোনো একটা ঘটনায় একজন ওসি কি এরকম ডিসিশন নিতে পারেন, কোনো রকম উপরতলার লোকের সুপারভিশন বা নির্দেশ ছাড়া তিনি নিজে নিজে এরকম কাজ করতে পারেন? সাক্ষ্য প্রমাণ নষ্ট করা, তার কি ইন্টারেস্ট এখানে, তাও বোঝা যাচ্ছে না খুব। এটা কি হতে পারে? অসম্ভব। আমি বলছি যে অসম্ভব। এটা হচ্ছে কি হাই লেভেল থেকে ইনস্ট্রাকশন এসছে, হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, এবং তার ইন কমপ্লায়েন্স টু দ্য ডাইরেকশন অফ হাই অফিসিয়াল, সার্কামস্টেন্সেস কম্পেলড টু ডু দিস। বাধ্য হয়েছে। কেন? এই কাজটা যদি আমি করি, তাহলে সন্দীপ ঘোষের কাছ থেকে আমি অর্থ পাবো। এই কাজটা যদি পারি, আমি নেক্সট একটা ভালো থানায় অফিসার ইনচার্জ হবো, টাকা কামাতে পারবো। এছাড়া অসম্ভব, এটা হতে পারে না। তার মধ্যে যদি একটা আদর্শবোধ থাকতো, সে যদি ভাবতো যে এই মেয়েটা আমার সন্তান, সে যদি ভাবতো যে এটা আমার হচ্ছে কি বোন, তাহলে সে চাকরি চলে গেলেও তাকে সাসপেন্ড করলে বলতো, কারণ আপনি জানেন বেআইনি অর্ডার মানতে বাধ্য নয়। সুব্রত বাবু, আমি আপনাকে বলছি, আমার এসপি আমাকে একটা কথা বলেছিল, যে আমি বলেছিলাম স্যার আমার দ্বারা এটা হবে না, এবং তার জন্য আমাকে নর্থ বেঙ্গল বদলি করা হয়েছে। আপনি জানেন, আমার চোখ দিয়ে জল এসে যায়। তার জন্য আমাকে নর্থ বেঙ্গলে ভর্তি করেছে, কিন্তু আমি আমার পয়েন্টে ঠিক ছিলাম যে অসম্ভব, আমি ডাকাতদের রিহ্যাবিলিটেট করবো। উনি বলছেন না, এটা হবে না, অ্যারেস্ট করতে, মারতে হবে। আমি বললাম না, তাদের ভালোবাসা দিয়ে আমি, দেখুন আজকে কত তারা শান্তিতে আছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, না আমি বলছি, আজকে তুমি অফিসার ইনচার্জ, তুমি ইন্সপেক্টর, আপনি জানবেন ইন্সপেক্টর হচ্ছে কি ডেজিগনেটেড গেজেটেড অফিসার, তাই সিগনেচার অ্যাটেস্টেড হয়। তার এত বড় বৃত্তি, তার আজকে শুধু আজকে পোস্ট চেয়ারটা পাওয়ার জন্য আজকে যেই ফোন করুক, সে তো বোঝাবে যে এটা অসম্ভব ব্যাপার। আজকে অনেক রাজামশাইরা বলে বেড়াচ্ছে
যে আজকে যদি এই ঘটনাটা তাহলে আরজিকর হসপিটালের মধ্যে হলো কেন? হলো এই কারণেই যে প্রি প্ল্যান্ড হয়েছে আজকে চিত্রনাট্যটা, এটা যদি আজকে অন্য জায়গায় করতো জনগণ আটকে দিয়ে ঘেরাও করে দেবে। আজকে সুন্দরভাবে তৈরি করে মার্ডারটা করে রেপ করে তাকে আজকে এভিডেন্স গুলো লোপাট করে দিয়েছে, আজকে ডেড বডিটা পর্যন্ত লোপাট করে দিয়েছে। আর যাতে কোনো কিছু না পাওয়া যায়, আপনি বলুন, মা চিৎকার করছে যে আমার ডেড বডিটা আমার সন্তানকে দিন, কি প্রয়োজন ছিল? এটা তো আমার মনে হচ্ছে যে আমেরিকার ওসামা বিন লাদেনকে যেভাবে নিয়ে গিয়ে আজকে সমুদ্রে ডুবিয়ে দিল, এটা কি সেই? আপনি আমাকে উত্তর দিন যে আমি আমার সন্তানের ডেড বডি আমি পাবো না, আমি পোড়াবো, আমি দেখবো না, আমি তার মুখের মধ্যে আমি জল দেবো না। এইভাবে অত্যাচার করে আজকে অনেক মানুষ আজকে গাড়িটার সামনে দাঁড়িয়ে আছে, তারা যেতে দিচ্ছে না। ক্যালকাটা পুলিশের দেখুন বাহিনীটা কিভাবে জোর করে আজকে ডেড বডি, কি কারণ? কারণটা হচ্ছে ইনস্ট্রাকশন হচ্ছে যেভাবে ডেড বডি যদি না পুড়িয়ে দাও ওখান থেকে এভিডেন্সটা সব পেয়ে যাবে। ঘৃণ্য অপরাধ সুব্রত বাবু। আজকে যদি এই গলা থেকে, আমি আবার আপনাকে বলছি, এই গলা থেকে যদি যখন গলা দেখেছে বিভিন্ন জায়গায় যদি থাম ইমপ্রেশনটা পেতো, দিস ইজ, আপনি জানেন, কনক্লুসিভ এভিডেন্স। আর কিচ্ছু দরকার হয়, আর কিচ্ছু দরকার হয় না। আর যে ক্রাইম সিনটা সেখানে ফুটপ্রিন্ট গুলো যদি পাওয়া যেত এবং ওখান থেকে সমস্ত তথ্য পাওয়া যেত, আর কিছু দরকার ছিল না। যেটা সবাই বলছে, তুমি বলছো ফাঁসি দাও, আর এদিকে এভিডেন্স গুলো সব করে দিয়ে ফাঁসি দাও, এটা কি নর্থ কোরিয়া? আমি আপনাকে বলছি ফাঁসি এভাবে হয় না। দর্শক কিন্তু আপনারা জানেন, শুনে রাখুন, জজ কোর্ট এবং আজকে কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ডিফারেন্স আছে। জজ কোর্ট কিন্তু ট্রায়াল কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যারা থাকে তারা আফটার পেরুজিং অল রিলেভেন্ট পেপারস, নেগেটিভ সাইড পজিটিভ সাইড গুলো দেখে একটা রায় দেয়। আপনি আমাকে বলুন, আপনি আপনি আজকে ফাঁসি দিলেন, আপনি ওখান থেকে যাবেন হাইকোর্টে, হাইকোর্ট থেকে যদি না হয় আপনি যাবেন ডিভিশন বেঞ্চে, ডিভিশন বেঞ্চ থেকে যাবেন আপনি সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট থেকে যাবেন আপনি মার্সি পিটিশন রাষ্ট্রপতি, ওখান থেকে আপনার আবার স্কোপ আছে কিউরিটি পিটিশন দেওয়া। অত সহজে বলে দিল আজকে 2 সপ্তাহের মধ্যে 3 সপ্তাহের মধ্যে ফাঁসি দেওয়া হোক, এইগুলো সমস্ত লোক দেখানো, এগুলো চায়ের দোকানে যারা আছে তারাও ধরে ফেলেছে। কিন্তু আমার মনে হচ্ছে সার্বিক চিন্তা ভাবনা করে যদি আজকে এইভাবে হতো, শেষ করছি জানতো আপনি সুব্রত, আমার চোখ দিয়ে জল এসে যায়। গত পরশুদিন একটা ছেলে আমার সাথে একটা অনুষ্ঠানে ছিল, তার নাম হচ্ছে দীপঙ্কর রায়। কাকদ্বীপে 2018 সালে তার সামনে তার মা বাবাকে দড়ি দিয়ে বেঁধে শাসক শ্রেণীর এই সসভ্য জানোয়ার ঘাতক বাহিনী আগুন দিয়ে পুড়িয়ে দেয়, মেরে দেয়। কি স্টেটমেন্ট দিচ্ছে এখানে প্রেস কনফারেন্স, যে ইলেকট্রিফিকেশন হয়ে আজকে তার মারা গেছে। অথচ জানা গেল আরটিআই একটা জানা গেল যখন ইলেকট্রিকের গল্পই নেই। আজকে সেই ছেলেটা কত কষ্ট করে অ্যাডভোকেট হয়েছে, হ্যাঁ, আজকে সেদিন চোখের জলে কাঁদছে যে স্যার আমার চোখের সামনে আমার মা বাবাকে পুড়িয়ে দিল। অথচ কি দ্যাটা ইনভেস্টিগেটিং অফিসার। এবং প্রত্যেক জায়গায় দেখবেন, ময়নায় বিজয় ভুইয়া, আপনি দেখুন চোখের সামনে তার সন্তান এবং স্ত্রীর সামনে আজকে তুলে নিয়ে চলে যাচ্ছে, বাঁচান বাঁচান, আজকে দেখছে পরে ডেড বডি পড়ে আছে। আজকে দেখুন আপনি কিভাবে আজকে কি তার অপরাধ হচ্ছে বুথ সভাপতি হয়েছিল বলে তাকে হত্যা করে। দেখুন কেসগুলো, সমস্ত কেস নষ্ট করে দিচ্ছে। অতএব আপনি যদি মনে করে থাকেন এই যে নবজাগরণটা আপনি দেখছেন, এটা যদি মনে করে থাকেন শুধু আরজিকর ইস্যুতে আজকে যে ছাত্র টিচাররা করছে, কিন্তু এই যে বাসটা যাচ্ছে দীর্ঘদিনের পুঞ্জীভূত রাগ, চোখের সামনে দেখছে অনেকে ভোট দিতে পারছে না, চোখের সামনে দেখছে আজকে খুন হওয়ার পরে ইউডি কেস করে দিচ্ছে, চোখের সামনে দেখছে শাহজাহান আজকে কেস হওয়ার পরে মুক্ত হয়ে যাচ্ছে। এগুলোর কোনো উত্তর নেই এবং এভাবে একটা দেশ এবং একটা রাজ্য চলতে পারে। হ্যাঁ, আপনাকে আর একটা জিনিস আমার জানা, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে কলকাতা পুলিশ বা যে কোনো পুলিশ বাহিনী, রাজ্য পুলিশও করে, পুলিশ তো একটা খুব ডিসিপ্লিন ফোর্স। সেখানে যদি কোনো নির্দেশ যদি উপর থেকে আসে, আপনি যেটা বললেন যে সবসময় ইন্সপেক্টর র্যাঙ্কের কোনো তারা মানতে তারা বাধ্যও নন, তিনি সেটাকে কিন্তু না মানলে তো যেমন আপনার ক্ষেত্রে হয়েছিল, তারা আপনাকে খুব বাজেভাবে বদলি করে দেওয়া হয়েছিল। তো এখানে তার কি করার ছিল? যদি এরকম কোনো নির্দেশ উপরতলা থেকে আসে তাহলে তিনি কি রিফিউজ করলে তিনি কি বাঁচতে পারতেন? যদি এরকম ধরে নেওয়া হয় যদি কোনো উপর থেকে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল। আমি তো আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের কথা বলি, 2000 সাল, আমি বাসন্তী থানা বড়, সেই সময় আমার কাছে খবর এলো মিস্টার জয়ন্ত সরকার, আপনাকে আমি বলে দিচ্ছি এখন ক্যালকাটা পুলিশের একজন অফিসার, ইন্সপেক্টর ইনচার্জ, তাকে মেরে দেওয়ার একটা খবর চলে এলো। খবর দেখলাম একদম কারেক্ট। এসপি কে আমি বললাম, এসপি বললো হতে পারে, অসম্ভব। আমি দেখুন এসপি কে বোঝালাম যে হোয়েন এভার অফিসার ইনচার্জ কেম টু লার্ন দ্যাট অমুক পলিটিক্যাল লিডার্স একজন তাকে মেরে ফেলবে, স্যার আপনি তারা আমাকে বদলি করে দিন। দেখুন আমি ফাইট করেছিলাম এবং এসপি কিন্তু রিয়েলাইজ করেছিল, কেন আমি বোঝাতে পেরেছি। আজকে যদি এই অফিসার ইনচার্জ যদি সুপিরিয়রকে ভালো করে বোঝাতো যে স্যার এই যে ঘটনাটা ঘৃণ্য, এটা কিন্তু এইভাবে করাটা উচিত হবে না, এটা করা উচিত, আপনি আমাকে বলুন তো, আমাকে কথাটা বলুন।
যে আপনি সিকিউরিটি কমিশন হ্যান্ড ফ্যান বাদ দিয়ে দিন, আপনি বলুন 25/7/2024, আপনার দর্শক কিন্তু শুনে রাখুন, আপনাকে বলেছি 25/7/2024 আমাদের রাজ্য সরকার একটা খুব সুন্দর জিনিস করলো। কি করলো? যে পুলিশদের বিরুদ্ধে একটা কমিটি করেছে যাতে অ্যাট্রোসিটি পুলিশ স্টপ করা যায়। কি করেছে? নাম স্টেট লেভেল পুলিশ কমপ্লেন অথরিটি। তার জন্য কি করেছে? 5 জনের কমিটি করেছে। কি? পুলিশের যাতে অ্যাট্রোসিটিটা, মানুষের সাথে যাতে সেবাব্রত মানসিকতা যেন ঠিক থাকে। আপনি কবে করেছে? 25/7/2024। আর আরজি করে কবে ঘটনা? আজকে 9/8/2024। আচ্ছা, এই যে পুলিশের অ্যাট্রোসিটি, এটা প্রমাণ হচ্ছে না? আজকে যদি ওসি টালাকে যদি আজকে শিখণ্ডি দাঁড় করে করো, এর উপরে তো আরো রাঘবপাল আছে, তাদেরকে কেন ছাড়বে? দোজ আর দ্য পলিটিক্যাল লিডার, তাদেরকে কেন ছাড়া হবে? সিবিআই কেন আজকে হিম্মত থাকলে তাদেরকে কেন ছাড়বে না? 14 তারিখে আরজিকর হসপিটালে হাইকোর্ট অর্ডার দেওয়ার পরে আজকে কি করে একটা মাস ঢুকে কি আজকে র্যানসেক করে দিতে পারলো? কেন আজকে আটকাতে পারলো না? আজকে তুমি ইস্টবেঙ্গল মোহনবাগান গ্রুপকে আটকে দিচ্ছ, অ্যারেস্ট করে দিচ্ছ, কেন আটকাতে পারলো না? এবং সেটাও আজকে আজকে দুর্নীতি 3টে সিবিআই কে দিয়েছে। ইট ইজ ভেরি ভাইটাল। আজকে যদি স্টেট গভর্নমেন্টের আন্ডারে থাকতো, আমি আপনি কিছু জানতে পারতাম না। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আজকে সিবিআই কে অনেকে গালিগালাজ দিয়েছে, আমাকেও সাধারণ মানুষ হাঁটতে দিচ্ছিল না রাস্তায়। ওরা যে ইনফরমেশন, দ্যাট ইজ নাথিং বাট ক্রেডিটেবল ইনফরমেশন, দ্যাট ইজ হচ্ছে গিয়ে তথ্যসূত্র। এই তথ্যসূত্র থেকে বেরিয়ে আসা, আপনি 161, 164 অনেক কিছু পরে চেঞ্জ হবে, কিন্তু তথ্যসূত্র এবং ডকুমেন্টস এভিডেন্স কোনোদিনও আপনি ভ্যানিশ করতে পারবেন। এই তদন্ত এখন যে দিশায় চলেছে তাতে কি আপনার মনে হয় যে এই যে দুজন পদস্থ লোক গ্রেপ্তার হলেন, একজন এক্স প্রিন্সিপাল আর একজন টালা থানার এক্স ওসি, তাদের কাছ থেকে কি তারা কি আরো কিছু তথ্য দিতে পারবেন যা থেকে আরো কিছু বেরোবে? আমার তো মনে হয় যেভাবে এগোচ্ছে, কারণ আপনি জানেন বিগত দিনে সুপ্রিম কোর্ট কিন্তু সিবিআই কে বলেনি যে তোমরা স্টপ করে ইনভেস্টিগেশন, বলেছে টু কন্টিনিউ। এবং যে তথ্যগুলো দিয়েছে সেটা উনি কিন্তু সাপোর্টে বলেছে, বরঞ্চ বলেছে সিসি নেই কেন, আজকে বলেছে চালান নেই কেন, এটা গর্হিত অপরাধ, আরো অনেক ইনস্ট্রাকশন দিয়েছে। সামনের সপ্তাহে স্ট্যাটাস রিপোর্ট দিতে বলেছে, আবার স্ট্যাটাস রিপোর্ট দিতে। হ্যাঁ হ্যাঁ, অতএব এই ক্ষেত্রে অনেকে বলছে যে আজকে ওই কোর্টকে জানাবার জন্য বলেছেন, না, এটা আমি বিশ্বাস করি না। কারণ যে তথ্যসূত্রটা যেটা পেয়েছে সন্দীপ ঘোষের, এই ল্যাপটপটাও পেয়েছে, আপনি বোধহয় শুনেছেন একটা ল্যাপটপ পেয়েছে, এবং ভেরি রিসেন্টলি একজন নার্স নাকি একটা ভিডিও দিয়েছে, এটা সেটাও সামনে এসেছে, যাবে, এটা ভয়েসটা টেস্ট হবে। কিন্তু যা ল্যাপটপ পেয়েছে ওখান থেকে বেরোবে কি করে? ল্যাপটপে যে সমস্ত করেসপন্ডেন্স গুলো বের করেছে এটা তো করোবোরেটিভ হয়ে যাবে এর সাথে, না মোবাইলের সাথে হয়ে যাবে। আবার একটা বলে দিচ্ছি, এই যে টালা থানার অফিসার ইনচার্জ, ও দেখুন একটা ওসি 3টে 4টে 5টা করে মোবাইল থাকে, বন্ধু বেরোতে পারবেন না। কারণ আপনি যদি ওই একটা মোবাইল দেন, তাহলে এই সিবিআই যে আধুনিক প্রযুক্তি রয়েছে, আপনার কতগুলো মোবাইলে ওই টালা থানা থেকে কোথায় ফোন করেছেন সমস্ত বের করেন, চাই সদিচ্ছা। আপনি যদি মনে করে থাকেন সিবিআই হচ্ছে ভগবান, না, কারণ সিবিআই এর মধ্যে কিন্তু অনেক করাপ্টেড অফিসার রয়েছে, তাহলে তো আজকে হাইকোর্ট কিন্তু ধমক দিত না, প্রচন্ড ধমক দিয়েছে। এবং আপনি জানেন যে সিবিআই এর অনেক হাই অফিসিয়াল অ্যারেস্টও হয়ে গেছে ঘুষ খাওয়ার, হ্যাঁ, ঘুষ খাওয়ার জন্য আজকে সিবিআই এর হাই অফিসিয়াল আজকে কিন্তু অ্যারেস্ট হয়েছে। অতএব এই ক্ষেত্রে আমরা দাঁড়িয়ে আছি যে সত্য জিনিস উদ্ঘাটন হোক, যদি মিথ্যে হয় তাহলে দোজ হু আর দা, যাদের অ্যারেস্ট করেছে দে শুড বি অ্যাকুইটেড। কিন্তু যারা করেছে তাদের শুধু নয়, বিহাইন্ড দ্য পিকচার যারা রয়েছে, আপনি দেখবেন ধর্মতলায় ওই মেট্রোর সামনে একটা পুতুল নাচ করায়, বাচ্চাগুলো কেনে 20 টাকা করে, কিন্তু বাড়িতে এসে দেখে যে না, কারণ কি ওই সে বিক্রি করে, এসে দেখবেন পিছনে সুতোটা নিয়ে দাঁড়ায়, তার মানে ওর জন্য কিন্তু আজকে পুতুলটা নড়ছে, তার পুতুলের নিজস্ব নড়ার ক্ষমতা নেই। অফিসার ইনচার্জ হ্যাজ গট নো পাওয়ার। ওনাকে আজকে গাইড করা হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ওই সুতোর মতো পিছন দিক থেকে নাড়াচ্ছে, এবং তার নির্দেশ অনুযায়ী এটা কিন্তু বের করতে হবে আজকে। কারণ ক্যালকাটা পুলিশের মান সম্মান ইজ্জত ধুলোয় মিশিয়ে দিয়েছে। আজকে একটা পুলিশ কমিশনারের টেবিলে যখন আজকে মেরুদণ্ড রাখছে, এবং আমার তখন না বুক ফেটে যাচ্ছে যে একটা পুলিশ কমিশনার তার টেবিলে আজকে উনি বাধ্য হচ্ছে সিগনেচার করতে, একটা মেরুদণ্ড রাখছে। আপনি ভাবুন কত লজ্জা, আজকে কোথায় পুলিশকে নামিয়ে দিয়েছে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে এই পুলিশের ইতিহাসে গতকালকে যা ঘটনা ঘটেছে, যেটা আজকে ইয়েতে গুগলসে যেটা লিখেছে, আমি তো গতকালকে রাত্রি দেখুন 2:30টার সময় আমি এটা নোট করেছি যে ওখানে অলরেডি দিয়ে দিয়েছে। তাহলে আমার মনে হয় তদন্তটা আপনার আমার যদি কোনো অসুবিধা হয়, আমি তো যাব পুলিশের কাছে। সেই পুলিশই যদি আজকে ফোন নিয়ে বসে থাকে, ইনস্ট্রাকশন না পড়ে, কিন্তু আমার কিছু করণীয় নেই।
এই পুলিশ রাখার দরকার নেই সুব্রত বাবু। আপনি একজন নামকরা সাংবাদিক, আপনি বিভিন্ন থানায় ঘুরে দেখুন যে আজকে মানুষ আর থানায় যায় না। বিপদে চরম অবস্থা না হলে থানায় যায় না, থানাগুলো হাহাকার করছে, ওই সেন্টি মশা মারছে, এই সমস্ত করে বেড়াচ্ছে। কারণ মানুষ জানে যে এখানে গিয়ে আমরা জাস্টিস পাবো না। এরা সব বসে থাকে ফোনের আশা। কিন্তু তার সাথে সাইমালটেনিয়াসলি বলবো, অনেক অফিসার ইনচার্জ আছে, আমি বলছি আমার সাথে তাদের ব্যক্তিগত আলাপ আছে, তারা ক্লান্ত পরিশ্রম করছে, সুগার হয়ে গেছে, তারা অক্লান্ত পরিশ্রম করছে, দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে পুলিশের উন্নতিটাকে সম্মান জানিয়ে। তাহলে এই সংখ্যক পুলিশ অফিসার যারা এইসব ধরনের কাজ করছে তাদের ডিপার্টমেন্টের থানার অধিকার নেই। প্লাস আমি এটা বলবো যে সমস্ত ডাক্তার আজকে সাসপেন্ড করাচ্ছে, এই করছে সেই করছে, তাদের ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল করা দরকার। কারণ এই ডাক্তারি লাইসেন্স যদি আজকে ক্যান্সেল না করা যায় তাহলে কিন্তু আপনি আমাকে বলুন না যে আপনি একটা রোড ক্রস করছেন, আপনাকে ফাইন করে দিচ্ছে সার্জেন্ট, তাহলে তোমার ওটা আইন রয়েছে, তাই এটা আইন নেই। দিনের পর দিন তুমি করছো। মাননীয় মুখ্যমন্ত্রী একটা মিটিং করেছিলেন আজকে হসপিটালের ডাক্তারদের নিয়ে, মনে আছে যে কিভাবে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন, তোমরা কেন অ্যাবনরমাল বিল করছো। আজকে সেই ডাক্তারদের উপর আজকে কি যখন চরম আঘাত আসছে, এরা কারা? জুনিয়র ডাক্তার। জুনিয়র ডাক্তার আগামী দিনে এরা ডাক্তার হবে না। তাদের হাহাকারটা আপনি দেখুন বৃষ্টির মধ্যে। আপনাকে শেষ করছি, আমি গতকালকে এবং আজকেও যাদবপুর ইউনিভার্সিটি থেকে 22টি মানে প্রাক্তনী ছাত্র আমাকে ফোন করেছিল যে স্যার আমরা একটু যেতে চাই। দেখুন প্রাক্তনী 22 জন ছাত্র 28,000 টাকা তুলে ওরা আজকে খাবার নিয়ে গেল এবং আমাকে বলেছিল যেতে। আমি বললাম ভাই আমি যেতে পারবো। গতকালকে আপনাকে আমি বলে দিই, ডগ স্কোয়াড থেকে ডগের যারা ই করে তারা প্রায় 40,000 টাকা জিনিস নিয়ে গেছে আজকে ওই ইয়েতে, ওই যেখানে ওরা ডেমনস্ট্রেশন দিচ্ছে। আপনি এই স্রোতটা আটকাতে পারবেন? আজকে মহিলারা যে বলছে 50-60 বছরের, যে আমরা প্রত্যেক দিন খাবার দিয়ে যাবো গরম খাবার, আপনি এটা আটকাতে পারবেন? পারবেন না। এবং আমার মনে হয় এই লড়াইটা মানুষের সাথে আজকে কিন্তু সরকারের এবং এই আমলাদের লড়াই হচ্ছে। এখানে রাজনীতি কোনো গল্প নেই। মানুষ আজকে খেপে গেছে যে এই ধরনের ঘৃণ্য অপরাধ, এটাকে কোনো, ইট ইজ বিয়ন্ড টলারেন্স অফ হিউম্যান বিং। হ্যাঁ, আমি অরিন্দম দা একদম আপনি অনেকটা সুন্দর করে বুঝিয়ে বললেন এবং যুক্তি দিয়ে বললেন আপনার কথাটা। আছে আমাদের সময় সব একদম শেষ। আপনার কাছে একটা কথাই আমি একটা খালি প্রশ্নের উত্তর চাই, একদম একদম সংক্ষেপে, কারণ সময় একদম শেষ। যেভাবে সিবিআই তদন্ত চলছে, এই যে গ্রেপ্তার, এতদিন পরে গ্রেপ্তার হলো দুজন এবং আগে একজন গ্রেপ্তার, এবং নানা রকম বৈজ্ঞানিক পদ্ধতিতে তারা যেভাবে তদন্তটা করছে, আপনি কি আশাবাদী যে এই তদন্তে যে মূল আমরা যেটা জানতে চাই যে আসল দোষী কারা, সেইখানে পৌঁছতে পারবে তারা খুব দ্রুত? দেখুন ইটস এ ভেরি টাফ, কারণ এভিডেন্স যেখানে লোপাট করে দিয়েছি, ভেরি টাফ। তার সাথে আমি বলবো যে সুপ্রিম কোর্টের জাস্টিস 2022-এ বলেছে যে ভারতের বিচার ব্যবস্থা প্যারালাইজড হয়ে গেছে। কেন? আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি। আপনি দেখুন মানিক ভট্টাচার্য, একদম সময় নেই, মানে এক্ষুনি লাইন কেটে যেতে পারে। মানিক ভট্টাচার্য অ্যারেস্ট হয়ে গেছে, জামিন হয়ে গেছে, বাকিগুলো সব নিয়ে যাচ্ছে। কেন পাওয়া যাচ্ছে? কাস্টডি ট্রায়াল নেই। হোয়াই নট কাস্টডি ট্রায়াল? আজকে বলছে চার্জশিট দিয়েছে, ফ্রেম হয়ে গেছে মানিক ভট্টাচার্য, তার সত্ত্বেও কাস্টডি ট্রায়ালটা হলো না। তাহলে আপনি বলুন, সিবিআই ধরুক, সিবিআই ধরছে, সবকিছু করছে, কিন্তু মানুষ চাচ্ছে বিচার। এই বিচারটা হচ্ছে কনভিকশন। অ্যারেস্ট হয়ে থাকলেও এটা তো কনভিকশন হচ্ছে না, শাস্তি, প্রকৃত শাস্তি। আমরা চাচ্ছি কনভিকশন। কনভিকশন তখনই হবে যখন সাবস্টেনশিয়েট করবে ট্রায়ালে। সেই ট্রায়ালের ব্যবস্থাটাই আজকে রাজা বাবুদের জন্য আলাদা রয়েছে। তার মানে আমার আপনার যদি হয় তাহলে একই আইন, আপনি লক আপ, আর যদি রাজা বাবুদের হয় তাহলে লক আপ হচ্ছে না, ল কেঁপে যাচ্ছে। অতএব এই জায়গাটাই কিন্তু আমার সন্দেহ। এটা খুব ভালো বললেন, খুব সুন্দর বললেন। আপনারা যারা এই অনুষ্ঠানটা শেষ পর্যন্ত দেখলেন তাদের সবাইকে অনুরোধ যে আপনারা কমেন্ট বক্সে অরিন্দম দাস যে সমস্ত বললেন সেগুলো সম্পর্কে আপনারা মতামত দেবেন, এবং ভালো লাগলে আমাদের উৎসাহ বাড়ানোর জন্য অবশ্যই আপনি লিখবেন, আপনারা লিখবেন সেটাও। এবং এই চ্যানেলটিকে যাতে এরকম অনুষ্ঠান আরও করতে পারি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। অরিন্দম দা, আপনাকে অনেক ধন্যবাদ এরকম আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনারা যারা শুনলেন তাদেরও নমস্কার।